যে কিছু একটা স্টার মানেই আমরা যেটা ভাবি, এবং এখন সেটা অনেকটা কিছু ক্ষেত্রে আমি বলবো সব শো অফের জায়গায় চলে গেছে, সেটা একেবারেই নীল আর কি, সেটার পক্ষপাতী নয় বা করেও না। আমি আসলে একটু চাপা, সো আমি ভেতরেই অনেক কিছু চলে। আমার সঙ্গে এখন যিনি আছেন তিনি দর্শকদের সামনে এলে দর্শকদের মনে ঝড় ওঠে, সেই ঝড় আলাদা, আনন্দের ঝড়। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই ঝড় আসে আবার থেমেও যায়, কিন্তু তাকে দেখে সবসময় মনে হয় তার লাইফটা ভীষণ হ্যাপেনিং, ভীষণ হাসি খুশি। আসলে সেটা নয়, প্রত্যেকের জীবনেই ভাঙা গড়া এরকম থাকবেই, আর সেটাই আছে। তবে এবার তিনি পর্দায় প্রথমবার ঝড় থামার কথা বলছেন রোহিত হয়ে, এবং জীবন নিয়ে খুব সুন্দর একটা দিক দেখাচ্ছেন তিলোত্তমা ছবিতে। নীল রয়েছেন আমাদের সঙ্গে। কেমন আছো আগে বলো? আমি খুব ভালো আছি। এত ভালোভাবে তুমি ইন্ট্রোডাকশনটা দিলে সেটা শুনে আরও ভালো লাগলো। কিন্তু হ্যাঁ, যেটা তুমি বললে একদম ঠিকই একটা কথা বললে, যে ওই একটা জিনিস হয়ে গেছে আজকাল আমাদের সোশ্যাল মিডিয়া লাইফে, যে আমরা কিন্তু সবসময় নিজের সব থেকে ভালো মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে ধরি, আর অনেক সময় মানুষ ভুলে যায়। মানে আমার সাথে অনেকে দেখা যখন করে, তোর জীবন তো খুব ভালো, একদম ফাটাফাটি চলছে না এভরিথিং। হ্যাঁ, মানে টাচউড, আমি এটা অলওয়েজ বলি যে আমি অনেকের থেকে অনেক বেশি লাকি, কারণ সব বেসিক জিনিস যেগুলো আমার জীবনে দরকার সেগুলো আমার সবগুলোই কাভার্ড। সো সেই দিক দিয়ে টাচউড আমি খুব লাকি। কিন্তু তার মানে এটা কখনোই না যে আমার নিজের প্রবলেমস নেই, কি আমার নিজের জীবনে ঝড় আসে না, কি আমার নিজের জীবনে প্লাস মাইনাস হয় না। সবার জীবনের এই স্ট্রাগলসগুলো সবার জন্যে খুব বড়। মানে তোমার জীবনে একরকম স্ট্রাগল হবে, আমার জীবনে একরকম স্ট্রাগল হবে, দুটো একরকম হবে না, আর সেটা সবার আলাদা আলাদা। মানে আমার যেটা স্ট্রাগল মনে হবে তোমার মনে হবে এ তো কিছুই না, আবার তোমার যেটা স্ট্রাগল মনে হয় সেটা আমার মনে হতে হবে যে এটা তো আমি ইজিলি করবো। সো সবার ডিফারেন্ট স্ট্রাগলস থাকে, আর এটাই হয় যে মানুষের স্ট্রাগলগুলো সবসময় প্লাস মাইনাস হতে থাকবে, কিন্তু লড়াই করে যেতে হবে। একটা কথা ক্ষেত্রে নীল, মানে যেটা বললে তোমাদের ক্ষেত্রে স্পেশালি, আমাদের ধরো মন খারাপ হলো, আমরা সেদিন একটু ঠিক আছে বিরত থাকলাম, সব কিছু থেকে একটু দূরে থাকতে পারি, তোমাদের তো সেটা নয়, এবং সবসময় হাসি মুখে থাকতে হয়, একটা পোস্ট করতেই হবে, এরকম পার ডে এরকম থাকে। তো সেক্ষেত্রে কখনোই ক্লান্ত হয়ে যাও বা কখনো? দেখো, অ্যাকচুয়ালি আমি যেরকম মানুষ, আমি পোস্ট করতে ভালোবাসি, আমি অনেক কিছু ভালোবাসি, কিন্তু এবার তার মানে এটা না যে 365 দিনই কিছু না কিছু দিতে হবে, কি 365 দিনই খুব ভালো কাটছে। মানে আগের বছরে এরকম অনেক সময় হয়েছে যে আমি হয়তো কিছু একটা পোস্ট করিনি, সেটা নিয়ে আবার অনেক কিছু লেখালেখি হয়ে গেছে। হ্যাঁ, তো তো সেটাই হলো ব্যাপার, যে অবভিয়াসলি পোস্ট করতে খুব ভালো লাগে, সেটা ডিফারেন্ট ওকেশন হোক বা কোনো একটা জায়গায় গেলাম, কিছু একটা করলাম, কোনো একটা রিল বানালাম, পোস্ট করতে খুব ভালো লাগে। কিন্তু হয়তো আজকে আমার একদম ভালো লাগছে না, হয়তো একটু কোনো একটা জিনিস ঠিক হয়নি, মনটা খারাপ লাগছে, সেই জন্য হয়তো 7 দিন কিছু পোস্ট করলাম না। কিন্তু তার জন্যে যদি আবার কোনো একটা কেন পোস্ট করছে না, তার মানে কি এটা হয়েছে, তার মানে কি ওটা হয়েছে, তখন বোকা বোকা মনে হয়। যে কি প্রবলেমটা কী হয়, যে এই সব খবরগুলো আগে চলে যায় আমাদের মা বাবার কাছে, আর মা বাবারা যখন এফেক্ট হতে শুরু করে তখন খারাপ লাগে, আর কিছুই না। আমি জানি তুমি বা তৃণা দুজনেই ভীষণ ফ্যামিলি পার্সন, মানে সব কিছু আছে, মজা আছে, ফ্যামিলি আছে, বন্ধু আছে, এটা মানে আমাদের মধ্যে ফ্যামিলিটা খুব কোর ভ্যালু সিস্টেম আমাদের, যে ফ্যামিলিটাই সব। এবার ফ্যামিলি সব ঠিকঠাক থাকলে ওভারঅল সব কিছুই ঠিক থাকে, সেটা আমাদের একটা বেসিক, মানে সে তৃণারও আমারও। সো ফ্যামিলি ছাড়া আমাদের জীবনে আর কিছুই নেই। কিন্তু এখানে রোহিতের ক্ষেত্রে যেটা একটুখানি দেখতে পাচ্ছি, সেটা বোধহয় তার সঙ্গে তার মানে বাবার একটা দূরত্ব আছে হালকা, সেটা বিশাল কিছু নয়, কিন্তু মনে বোঝাবুঝির বোধহয় একটা। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। মানে আমার এটাও মনে হয় যে এরকম অনেকেরই হয়, মানে আমরা যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছি, অনেক সময় কি হয় যে আমাদের বাবা মারা একটু ভয় পায়, কারণ মধ্যবিত্ত পরিবারে ক্রিয়েটিভ লাইনে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। কারণ সব বাবা মারাই চায় যে আমার ছেলে মেয়ে যেন সেটেল থাকুক, কখনো কষ্ট না হয়, তাহলে আমার বিজনেস জয়েন করে নিক বা সেটেল কোনো চাকরি করুক। কারণ এই সব চাকরি বা বিজনেস তাও বলবো না, কিন্তু হ্যাঁ বলে ফ্যামিলি বিজনেস যদি থাকে, এর মধ্যে একটা কনসিস্টেন্সি আছে। আর আমাদের লাইনে যে কালকে কখন কি হবে, কালকে হয়তো কাজ থাকলো না, প্লাস মাইনাস থাকলো না, তো এই চিন্তাটা আমার মনে হয় সব অভিনেতাদের মধ্যেই আছে। সেটা বিগেস্ট অভিনেতা থেকে নিয়ে যারা নতুন শুরু করছে তাদের মধ্যেও থাকে। সো সেরকমই ওরকম প্যারাল লাইন্সে কিছু তো ব্ল্যাক হোয়াইট গ্রে থাকবেই, কিন্তু ওরকমই মানে যিনি আমার বাবা হয়েছেন, উনিও চান না যে রোহিত গিয়ে মিউজিক করুক, কি এটা করুক, যেটা আমি খুব চাই। কিন্তু অবভিয়াসলি
তার মেন উদ্দেশ্য হলো সে যেন আমার নিজের বিজনেস জয়েন করতে পারি আমি, কারণ সে একটা বিজনেস, একটা কনস্ট্রাকশনের বিজনেস শুরু করেছে। সো ওই একটা প্যাশন আর একটা বাবার একটা চাপানো একটা নিজের বিজনেস জয়েন করে, এই লড়াইটা কিন্তু সবার, মানে আমাদের এখানে কিন্তু সবার মধ্যেই প্লাস মাইনাস থাকে। নীলের তো স্বপ্ন পূরণের ক্ষেত্রে বাধাটা আসেনি, আমরা সবসময় জানি, পাশে পেয়েছে, কিন্তু তারপর যেটা লড়াই সেটা হচ্ছে প্রমাণ করা নিজেকে একের পর এবং এই টিকে থাকার, সেটা নীলের জন্য এখনো কঠিন মনে হয়। মানে এটা আই থিঙ্ক ইটস আ পার্সপেক্টিভ। ভাবলেই খুব কঠিন, আবার ভাবলেই খুব সহজ। কিন্তু হ্যাঁ, মানে বেসিক জিনিসগুলো করে যেতে হয় অনেক সময়। মানে আমরা, মানে যেমনি আমি টানা 10 বছর এক একটা সিরিয়ালের পর সিরিয়াল করেছি, কোনোগুলো খুব ভালো হয়েছে, কোনোগুলো অ্যাভারেজ হয়েছে। সো দ্যাট ইজ লাইফ। মানে কোনো সবসময় ভাববো যে সবসময় বেস্ট হবে, আর বেস্ট যদি একটুও কম হয় তাহলে খুব ভেঙে পড়বো, তো সেটাও হওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, যেটা আমরা করতে পারি যে সবসময় মনে হতে যে নিজের বেস্টটা দিতে হবে, রোজ নিজেকে বেটার করতে হবে। এখন যেমনি একটু ভেবেছি যে একটু সিরিয়াল থেকে একটু ব্রেক নিয়ে হয়তো কিছু মুভি আর ওয়েব সিরিজ করবো। কিন্তু এখন এই লাইফস্টাইলটা অনেকটা ডিফারেন্ট, কারণ সিরিয়াল মানে হলো 30 দিনই সকালে যাওয়া, একটা কাজ করা, একটা কাজের মধ্যে থাকা। এইখানে অ্যাবসলিউটলি ফিনান্সিয়ালও সিরিয়ালের মতো সাপোর্ট হয় না, ঠিক আছে। ইভেন ফেম ওয়াইজ, মানে যদি সিরিয়ালটা ভালো করে যায়, লোকজনের মন ছোঁয়, তাহলে কিন্তু ওই সিরিয়ালটা মানে লক্ষ লক্ষ কোটি জন রোজ দেখছে, তো ওটারও একটা মজা আছে। আর আবার আরেকটা মজা হলো যে এই সিনেমা করতে গেলে আবার অনেক সময় কি, আমি এখন কয়েকটা সিনেমা সাইন করেছি, কয়েকটা ওয়েব সাইন করেছি। সো তাতে কি হচ্ছে যে নতুন ক্যারেক্টার করার চান্স হচ্ছে, ডিফারেন্টভাবে আবার নিজেকে একটু সময় দিতে পারছি, নিজেকে আপগ্রেড করতে পারছি, অ্যাক্টিং ওয়ার্কশপ করতে পারছি, নিজেকে বডি ওয়াইজ ট্রেন করতে পারছি, ডান্স ক্লাসেস করতে পারছি। সো আই থিঙ্ক এটা না একটা খুব মজার একটা সেকশন, যে এখন আবার করে নিলাম, আবার যদি মনে হলো যে একটা ভালো সিরিয়ালের কোনো একটা রোল আসলো তো ওইটা করে নিতে পারি। সো গোয়িং উইথ দ্য ফ্লো, অ্যান্ড মানে এই টাইমটাকেও এনজয় করা, মানে যখন রেগুলার ইনকাম থাকবে না, যখন 1 মাস হয়তো কোনো কাজ থাকবে না, কিন্তু এটা কাজ না থাকা না, এটা কিন্তু প্রিপারেশন টাইম। মানে আজকে দাঁড়িয়ে মানে যারা সব থেকে বড় তারাও কিন্তু বছরে 360 দিন কাজ করে না, কিন্তু 360 দিনই কিন্তু তাদেরকে এই অভ্যেসের মধ্যে থাকতে হয় যে নিজেকে বেস্ট রাখতে হবে, নিজেকে রোজ কিছু শিখিয়ে যেতে হবে। এটা কিন্তু একটা প্রসেস, এই প্রসেসটা শেখা খুব ইম্পর্টেন্ট। এটা এখন নীল বোধহয় মানে এটা এখন শিখছে, রপ্ত করছে। হ্যাঁ, মানে অ্যাবসলিউটলি, মানে আমি কিন্তু ওই আগের প্রসেসটাতেও কখনো কোনো আমার দুঃখ নেই, কারণ আগেরটাও একটা প্রসেস, রোজ সিরিয়ালে গিয়ে কিছু না কিছু করা, কোনো না কোনো সিচুয়েশন রোজ শেখা, ওইটাও একটা প্রসেস, এটাও একটা প্রসেস, তো সব প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তুমি যেহেতু একটা সময় মানে তুমি বললে যে পরপর সিরিয়াল, এবং সেক্ষেত্রে জনপ্রিয় প্রায় সবকটাই বলা যায়, অন্তত তোমার চরিত্র, তো সেক্ষেত্রে এই যে এখন ব্রেক, সেক্ষেত্রে এটা কি ফোমো হয়, যেটা মানে এই যে মানে রোজ দেখছেন না দর্শকেরা, রোজ কিছু না কিছু হ্যাঁ, না ফোমো তো ওরকম হয় না, মানে অ্যাকচুয়ালি যেটা হয় যে এখনও আবার কয়েকটা অফার এসেছিল সিরিয়াল করার, তো এখন বললাম যে না আমি একটু সিনেমা করতে চাই, আর তখন তারপরে দেখছি যে ওই সিরিয়ালগুলো অন এয়ার হচ্ছে যেটা আমি মিস করে গেছি, তো ওইটাতে একটু দুঃখ হয়, এই সিরিয়ালটা দেখো, বিকজ আমরা তো সিরিয়াল দেখে বুঝি আহা কি সুন্দর একটা প্রোমো শ্যুট হয়েছে, আহা এইখানে তো খুব সুন্দরভাবে যাচ্ছে, লোকজন কি ভালো বলছে, যদি আমি করতাম তাহলে আমিও ভালো, তো এই একটা দুঃখ থাকবে। আবার এখন যেমনি এইসবের মধ্যে যদি আমি এখন সিরিয়াল যদি করতে শুরু করে দিতাম, তাহলে তিলোত্তমাকে এত ভালোবেসে প্রমোট করতে পারতাম না, আরও অন্য কাজ করতে পারতাম না, এই দুটো ওয়েব সিরিজ করেছি সেগুলো করতে পারতাম না। সো মানে ওই ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির আমার একটা ডায়ালগ খুব ফেভারিট, যে মানে কুছ না কুছ তো ছুটে গাই, তো যাহা হ্যায় ওহি কে মজা লেতা হ্যায়। এইটা কি মানে প্রথম থেকেই নীল, নাকি আস্তে আস্তে এই যে ঠিক আছে যেটা হচ্ছে সেটাতেই ঠিক আছে? এটা আমি সবসময়, মানে আমি যখন যেখানে আছি সেখানটাই বেস্ট, এটা ভেবেই আমাকে এগোতে হবে, এটা আমি সবসময় ভাবি। হ্যাঁ, আমার সবসময় নিজের সাথে একটা লড়াই হতে থাকে, যে হয়তো আমি 7 দিন জিমে গেলাম না, কি কোনো কিছু করলাম না, তখন মনে হয় যে না, তখন পিছিয়ে যাচ্ছে। সো আমার লড়াইটা সবসময় নিজের সাথে, কাজ ওয়াইজ আমি অলওয়েজ হ্যাপি। সেটাই
নীলকে দেখলে বোঝা যায়। কিন্তু যেটা মানে এখানে ডায়লগটা যেটা খুব ভালো লাগছে, আমি যেটা দিয়ে শুরু করলাম, গানগুলো আমরা যেটা শুনেছি, সেক্ষেত্রে যে ঝড় আসার কথা বলেছে যখন নীলের জীবনে আসে, নীল কি সেটা শেয়ার করে নাকি নিজের মধ্যে রেখে সলভ করার চেষ্টা করে, কোনটা নিজেকে কাম ডাউন করার চেষ্টা করে? আমি আসলে একটু চাপা, সো আমি ভেতরেই অনেক কিছু চলে। আমার মনে হয় যে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। উনি চাপা, এটা কিন্তু মানুষ বুঝতে পারেন না, আসলে অন্যরকম ভাবেন, কিন্তু আমরা যাই নীল একটা নিজের একটা আলাদা জোন। কারেক্ট, মানে আমি বাইরে গেলে সবসময় লাফাচ্ছি, ঝাপাচ্ছি, নাচানাচি করছি, কিন্তু আবার প্রবলেমস আসলে আমি অনেকটা গুটিয়ে যাই নিজের মধ্যে, যাতে লোকজন না বুঝতে পারে। কাউকে মানে বুঝতে দিতে চাও না, নিজের সঙ্গে নিজে সলভ করো। অ্যাবসলিউটলি, ওটাই। এবার একটা কথা, স্টারডাম এটা কখনো ভয় পাবায় নীলকে, মানে স্টারডাম হারানো আর কি? এখন অবধি তো আমার মনে হয় না যে স্টারডাম আমি পেয়েছি, তো হারানোর ভয় নেই। কারণ আমি সবসময় এইভাবেই লাইফে থাকি যে যেটা আছে ওটাই ভালো। মানে এখন আমি এটা করব না, ওটা করব না। হ্যাঁ দেখো, একদম বাজে কথা বলবো না যে আমরা যেভাবে আমি কলেজে লাইফস্টাইল করতাম তার থেকে এখন আমি কামাতে শুরু করেছি। আগে আমি আর আমার যে ডিরেক্টর, আমরা বন্ধুরা ছিলাম, তো আমরা অ্যাকচুয়ালি একে অপরকে এমবিএ ক্লাসেস থেকে চিনি। তো যখনই আমাদের টিফিন ব্রেক হতো, আমরা গিয়ে আইএমে পড়তাম, আমরা সেক্টর 5-এ গিয়ে 60 টাকার বিরিয়ানি খেয়ে নিতাম। তো এখন আর্সেলানের বিরিয়ানি খাই। সো এটাই ডিফারেন্স। মানে তাছাড়া মোটামুটি সব মানে এখনও আমি যখন বম্বে যাই, আমার অটো চড়তে খুব ভালো লাগে, তো আমি অটো এনজয় করি। মানে আমি অন্য এই অ্যাপ ট্যাক্সি সার্ভিসের থেকে আমার অটো করে যেতে ভালো লাগে। সো দ্যাটস দ্য থিং, যে আমি এখনও অবধি অতটা ভাবিও নি যে আমি কিছু করে ফেলেছি। সো এখনও অনেক কিছু করা বাকি। সো লেটস হোপ যে আমি ভালো অনেক কাজ করে এগোতে পারি জীবনে। আচ্ছা, এই যে মানে আমি এটাই বলছিলাম যে কিছু একটা স্টার মানেই আমরা যেটা ভাবি, এবং এখন সেটা অনেকটা কিছু ক্ষেত্রে আমি বলবো সব কাজ শো অফের জায়গায় চলে গেছে, সেটা একেবারেই নীল আর কি সেটার পক্ষপাতী না বা করেও না। দেখো এইটা তো দেখো, লোকজন বলবে যে আমি শো অফ করি কি করি না, এটা পুরোপুরি মানে লোকজনের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, হ্যাঁ, এবার আমি অনেক সময় অনেক কিছু ট্রাই করতে পছন্দ করি, অনেক সময় আমি ভুলভাল জামাও পরে নিই যেগুলো আমি এনজয় করি, ফ্যাশন এই সব কিছু করে নিই। তো কখনো ওইটা কারোর ভাল লাগে, কারোর বাজে লাগে। সো এবার কোনটা শো অফ মানুষের লাগে না, সেটা আজকের জীবনে বলাটা খুব ডিফিকাল্ট। কারণ 100 জনের 100টা মতামত। মানে এখন এরকম হয় যে রাস্তায় গেলে যদি কুকুরকে আমি কিছু খাওয়াচ্ছি, কেউ একটা ছবি তুলে, তখন বলতো ও তো ছবি তোলার জন্য কুকুরকে খাওয়াচ্ছিল। সো কিন্তু আমার তখন ওই কুকুরকে খাইয়ে খুব ভাল লেগেছিলো, তো আমি খাইয়েছি। এইবার 1000 জনের 1000টা মতামত থাকবেই, তো সেটা আমরা কিছু করতে পারি না। বাট লাইফটাকে সিম্পলভাবে যতটা রাখা যায় তত ভালো। শেষে রোহিতকে আমরা যেটা দেখছি, তার নিজের মিউজিক এবং তিলোত্তমার জন্য সম্মানে লড়ে যাচ্ছে, এবং তার জন্য অনেক কিছু ছাড়তে পারে সে, আমরা বুঝতে পারছি। সেখানে নীলকে যদি বলা হয় কোন জিনিসটার জন্য এরকম সব কিছু ছাড়তে পারে বা লড়াই করেছে? না মানে আমি নিজের কাজের জন্য আর নিজের পরিবারের জন্য আমার মনে হয় আমি সবসময় সব কিছু ছাড়তে পারি আর লড়াই করে যেতে পারি। তিলোত্তমা আসছে, তোমাকে, ত্রিনাকে এবং আরও অনেকে, মূলত বিভিন্ন গল্প, মানুষের গল্প আসলে ইন্টারকানেক্টেড, ছবিটা আমরা ট্রেলারটায় দেখেছি, সেটা নিয়ে যদি কিছু বলো এবং দর্শকদের। প্রথমত 15 তারিখে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে। 15 তারিখে নিশ্চয়ই তোমার সাথেও দেখা হবে আবার, ঠিক আছে? এবার খুব ভালোবেসে একটা মিউজিক্যাল জার্নি। আমাদের লাইফে এত কমপ্লিকেশনস হয়ে গেছে না, কমপ্লিকেশনস ছেড়ে একটা সিম্পল ভালো একটা ফিল গুড একটা স্টোরি, যার মধ্যে মিউজিক, মানে আমরা নিশ্চয়ই যখন আস্তে আস্তে এখন সবে ইউটিউবে এসছে, তারপরে হলে গিয়ে যখন লোকজন দেখবে, আমি এটাতে খুব কনফিডেন্ট যে মিউজিকটা লোকজন খুব ভালো লাগবে। ঠিক আছে, কারণ আমি বলছি না সিনেমা খুব ভালো লাগবে, কারণ আমার মনে হয় যে গিয়ে দেখে মানুষ যেটা বলবে সেটা ঠিক আছে, আমি যেটা করেছি সেটা আমার তো ভালোই লাগবে সবসময়। সো সেটা আসছে 15 তারিখে। আই হোপ ওই 15 তারিখের পর থেকে সবার সাথে দেখা হবে সিনেমা হলে, অনেক সিনেমা হলে আমি নিজেও যাব। সো ফিঙ্গার্স ক্রস, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ। আমাদের এই ভালোবাসার শহরে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে গল্পগুলো আলাদা, কিন্তু যদি একটু বৃহত্তরভাবে দেখি, মানে এই সমাজে আমরা প্রত্যেকেই খুব ইন্টারকানেক্টেড, আমরা লড়াই করছি ভালো থাকার জন্য। আসলে আমরা প্রত্যেকে একই সুতোয় বাঁধা, আমরা কোনো না কোনোভাবে একই দিকে হয়তো যাচ্ছি, এবং সেই
সেরকমই একটা ছবি আপনারা দেখতে চলেছেন, কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে তিলোত্তমা, এবং তার পরিচালক রয়েছেন সৌম্যজিৎ আদক আমাদের সঙ্গে, যেখানে আসলে একটা জায়গাকে নিয়ে গল্প হলেও তাতে বিভিন্ন মানুষ যুক্ত আছেন, তাদের আলাদা আলাদা গল্প আছে, কিন্তু একটা জেতাতেই তাদের আনন্দ, তাই তো? তিলোত্তমার ভালো থাকা এবং তিলোত্তমার জেতাতে। তো এরকম একটা মিষ্টি গল্প আমি দেখছিলাম, যেখানে বিভিন্ন এজ গ্রুপ, তাদের লড়াই, প্রত্যেকটা মানুষের এক একটা ক্রাইসিস, সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। অনেকগুলো গল্প বোধহয় আলাদা আলাদা করে একটা গল্প তৈরি করা। একদমই অর্পিতা, সবাইকে শুভ সন্ধ্যা। টলিফোকাসের সমস্ত দর্শকদের আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের ছবি তিলোত্তমার গল্প আমাদের সমাজের বিভিন্ন বয়সের যে গল্পগুলো আমরা দেখতে পাই, সেটা পরাণ বন্দ্যোপাধ্যায়, উনি 82 বছর বয়সের এক বৃদ্ধ মানুষ, তিনি একটা আশ্রম চালাচ্ছেন নিজে, তো তার নিজস্ব একটা স্ট্রাগল, নিজস্ব একটা হার্ডেল আছে লাইফে। সেম নীল একটা মিউজিশিয়ান হতে চায়, তার একটা স্বপ্ন পূরণের স্ট্রাগল। ত্রিনা তার সিঙ্গেল মাদার হওয়ার যে স্ট্রাগল, একটা মেয়েকে একা বাবা মা দুজনের ভূমিকা পালন করে বড় করে তোলা। সেম এই সোসাইটিতে এখনও লিভ ইন বিষয়টাকে অনেক রকমভাবে আমরা ক্রিটিসাইজ করি, ছোটো করি। সেখান থেকে ঋতুব্রত রায়ের চরিত্রটার ওই স্ট্রাগলটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এগিয়ে যাওয়া। তো সব মিলিয়ে 4টে স্টোরি লাইন, 4টে গল্পকেই আমরা প্রচণ্ডভাবেই সমাজের, আমাদের আশেপাশের আনাচে কানাচের গল্পর সাথেই কানেক্ট করে তৈরি করেছি। আর প্রত্যেকটা গল্প খুব রিলেটেবল, প্রত্যেকটা গল্প আমাদের বাস্তবের সাথে জড়িত। আর তিলোত্তমা হচ্ছে আমাদের এই সমস্ত বাধা বিপত্তি দুঃখ সব কিছুকে পেরিয়ে তারপর যে জেতার আনন্দটা থাকে, তারপর যখন আমরা লাইফ একটা জায়গায় সত্যি গিয়ে পৌঁছোই, যখন আমরা বলি পিকচার হবে বাকি হ্যাঁ মেরে দোস্তান, তারপর যখন সেই জায়গাটা অ্যাচিভ করি আমরা, সেই আনন্দ বা সেই জেতার গল্পটাই হচ্ছে তিলোত্তমার গল্প। আর এই ছবির সবথেকে প্রধান আমার মনে হয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ছবিতে একটা 2-2.5 বছরের শিশু শিল্পী অভিনয় করেছে, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় স্যার অভিনয়, সব বয়সের সমস্ত দর্শকরা এই ছবিটা দেখতে পারেন। আমরা এখন যেটা দেখি যে এমনিতে আমাদের জীবনে হতাশা অনেকটা বেড়েছে নানান কারণে, আমাদের ফার্স্ট লাইফ, এবং ছবিতে, বিভিন্ন ছবিতেও আমরা সেটা দেখতে পাই। কিন্তু এই ছবিটা আমার দেখেই ট্রেলারটা মনে হচ্ছে বা টিজারটা, যে প্রথমেই একটা পজিটিভিটি দেখা যায় যে তোমার সমস্যা আসবেই কিন্তু সেটার সমাধান আছে। এইটা বোধহয় সৌম্যজিৎ মাথায় রেখেই করেছে। একদম, মানে অনেক সময় অনেক সমস্যার গল্প আমরা বলিও, হয়তো সেটা দরকার পড়ে বলার, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আমার বারবারই মনে হয়েছে, ইভেন যখন আমি স্ক্রিপ্ট রিডিং করেছিলাম পরাণ বন্দ্যোপাধ্যায় স্যারকে, জেঠু আমাকে বলেছিলেন যে দেখো সৌম্যজিৎ, তোমার এই গল্পটাতে সমস্যা তো হয়তো অনেক আছে, কিন্তু তারপর যে সমাধানগুলো তুমি খুঁজে বার করেছো, সেই জন্য এই ছবিটা আমি করব। কারণ আমাদের সমাধান বলে দেওয়াটাও দরকার সমস্যার সাথে সাথে। অনেক সময় আমরা বলতে ভুলে যাই, বা অনেক সময় ছবির ক্রিয়েটিভিটির জন্য বলে উঠতে পারি না, বাট তিলোত্তমা সেই সমাধানগুলো বলে দেয়। অ্যান্ড সমাধানগুলো কিন্তু খুব ইজি সমাধান, এই নয় যে তার জন্য বিশাল কিছু করতে হয়েছে। এই সিনেমাটা খুব সহজ, তো সমাধানগুলোও খুব সহজ। আমাদের সমস্যার যে আসে জীবনে, তাকে সেটা দেখতে খুব বড় লাগে, খুব কষ্টকর মনে হয়, খুবই ক্রিটিক্যাল মনে হয়, বাট তার যে সমস্যার সমাধানগুলো যখন হয়, আমরা যদি একটু ভেবে দেখবো বা ভেবে দেখবো সমাধানগুলো কিন্তু খুব সহজ হয়। আচ্ছা সৌম্যজিৎ, সেক্ষেত্রে খুব নতুন, একেবারেই বলা মানে নতুন বলা না গেলেও পরিচালক হিসেবে খুব বেশি দিন হয়নি, তো একের পর এক নিজের মতো কাজ করে চলেছে এবং সেগুলো প্রশংসনীয় হচ্ছেও। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে নতুন হিসেবে ইন্ডাস্ট্রি থেকে কতটা সাপোর্ট পাচ্ছে? আমি নীল, ত্রিনা এদের কথা বাদ দিয়ে, এরা বন্ধু, সেটা কতটা সাপোর্ট পাচ্ছে? এই যে এখন একটা হল পাওয়ার লড়াই থাকে, একে অপরকে ছাড়ার লড়াই থাকে, এবং কিছুদিনের মধ্যেই রিলিজ, সেটা কতটা পাচ্ছে? দেখো, আমি একটা জিনিস বলতে চাই যে আমার খুব একটা আক্ষেপ নেই, আমি আগেও বলেছি আবার বলছি যে আমি কি পাচ্ছি খুব একটা আমি জানি না। দেখো, ভালো কাজ করলে লোকে প্রশংসা করবে, খারাপ কাজ করলে ক্রিটিসিজম করবে, তার বাইরে কোনো নেগেটিভিটি নিয়ে খুব একটা আমি বদার্ড নই, কারণ নেগেটিভিটি নিয়ে এগিয়ে যাওয়া যায় না। তার থেকে অনেক পজিটিভিটি পাই, অনেক সিনিয়ররা যখন অনেক ভালো কথা বলে, অনেক সাপোর্ট দেয়, ছবির জন্য কংগ্রাচুলেট করে, সেটাই আমার জন্য অনেক। আমি ওনাদের থেকে বিশাল কিছু এক্সপেক্ট করি না, তারপরেও যখন তাদের আশীর্বাদটা আমি অন্তত পাই, এই যে আমার ছবিতেই ধরো পরাণ বন্দ্যোপাধ্যায় স্যার অভিনয় করেছেন, সেটা আমার জন্য বড় পাওনা। আমার আরেকটি ছবি এর পরে হৃদয়পুর যেটা আসবে, সেখানে রনিদা, রজতা বোধা আছে, হ্যাঁ এই ছবিতে রজতদা আছে, রুমকি আন্টি আছেন। তো এই সিনিয়রদের যে আশীর্বাদ পাচ্ছি, তার সাথে আমার প্রিয় যে মানুষগুলোর সাথে আমি যাদের কাজ দেখে আমি বড় হয়েছি, সৃজিত মুখার্জি, মানে অ্যাক্টর হিসেবে ধরো আমাদের আবিরদা, রুদ্রদা, যিশুদা, সবার
কাজ দেখে বড় হচ্ছি, আর তাদের থেকে যখন ভালো কথা শুনছি, তাদের থেকে সাপোর্ট পাচ্ছি, আমার মনে হয় সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আদার খুব একটা আমি মানে এক্সপেকটেশন আমার নেই, তো সেজন্য আমার ওই খারাপ লাগে পাচ্ছি না এই বিষয়টা মনে হয় না। আর আমি এখন নতুন, আমাকে এই স্ট্রাগলটা করতে হবে, এটা ভেবেই আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। সেজন্য স্ট্রাগল করার জন্য আমার খুব একটা অসুবিধা নেই, এটা আমি করতেই এসেছি। আর আমার যেটা মনে হয় যে গল্পতে খুব জোর দেয় মানে সৌম্যজিৎ, মানে আর কিছু স্টার কাস্ট সব তো আছেই, কিন্তু গল্পের একটা ইম্প্যাক্ট যাতে দর্শকদের ওপর পড়ে সেটা খুব চেষ্টা করে। আমার একটাই থাকে, যখন আমি ছবিটা নিজে লেখার মধ্যে দিয়ে প্রসেসের মধ্যে যাই, আমার টিমের সাথে বসি, বারবার আমি একটাই জিনিস মাথায় রাখার চেষ্টা করি যে আমি কোথাও বিরক্ত হয়ে যাচ্ছে কিনা গল্পটা বলতে বলতে বা গল্পটা শুনতে শুনতে। আমি কখনোই চাই না যে মানুষ একটা গল্প দেখতে দেখতে খুব বিরক্ত ফিল করুক। আমি চাই যে মানুষ যেন এই ছবিটা দেখার পর তার মনের মধ্যে একটা চোখের কোণে জল আসতে পারে, মুখের কোণে হাসি আসতে পারে, সেইগুলো আমি বারবার চেষ্টা করি। হ্যাঁ, ইমোশনসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ম্যাটার করে। ইমোশনস ছাড়া কোনো সিন তৈরি করলে আমার নিজেরই কেমন একটা অদ্ভুত লাগে যে এই সিনটায় না ইমোশনটা নেই, কেন করলাম। তো এটা হয়, এটা ভুল তো নিশ্চয়ই হয়। তাও হ্যাঁ, আমি ডেফিনেটলি গল্পটায় সত্যিই আমি জোর দেওয়ার চেষ্টা করি, চেষ্টা করি গল্পটা যেন মানুষের কাছে কানেক্ট করতে পারে। মানে আমি এটা কখনোই চাই না যে হল থেকে বেরোনোর পর কেউ যেন বলে আরে এটা কী করে হয়, এটা তো হতেই পারে না, এটা তো অবাস্তব, এটা তুই কেন দেখালি। মানে এখনও সেই জনারটার মধ্যে আমি পৌঁছতে পারি, হয়তো কখনো পৌঁছতে পারি, সেটা পরে আমিও ক্রিসের মতন কোনো ছবি করার কথা ভাবতে পারি, যেটাও আমাদের স্বপ্নেরই মতন, আমরা ওরকমও হতে চাই। বাট আপাতত আমি বাস্তবের মধ্যেই যে নানা রকম গল্প আছে, মানে আমাদের বাস্তব জীবনটাই এত সুন্দর, আমাদের এত কিছু, আমাদের ইভেন্টফুল লাইফ। তুমিই দেখো, তোমার সকাল থেকে রাত অবধি তুমি একজন জার্নালিজমের ডিউটি করছো, তোমার জার্নি, তোমার কত আপস অ্যান্ড ডাউন, কত কিছু তুমি ফেস করছো। তো আমাদের লাইফে এত ইভেন্টস, তো আমি সেইগুলোকেই আমার ছবিতে তুলে ধরতে চেষ্টা করি। সেই কারণেই তিলোত্তমা আমাদের প্রিয়, তিলোত্তমার গল্প এবং সেখানকার মানুষদের। তবে এই তিলোত্তমা আমাদের স্পেশাল সৌম্যজিতের কাছে, তাই না? ভীষণ স্পেশাল, এমনিও শহর তিলোত্তমাও স্পেশাল, আর এই তিলোত্তমাও খুব স্পেশাল। কারণ এই তিলোত্তমা, আবার বলছি যে আমি প্রচণ্ড পজিটিভ মানুষ, পজিটিভিটিতে বিলিভ করি। তো আমার এই ছবিটা প্রচণ্ড পজিটিভ, মানে যারাই দেখবে হল থেকে পজিটিভিটি নিয়ে বেরোবে, এইটুকুনি আমি বলতে পারি। তাই জন্য এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল। কারণ অনেক সময় গল্পের তাগিদে হয়তো শেষটা গিয়ে হয়তো পজিটিভ করে উঠতে পারি না। হ্যাঁ, মানে আমার অল্প হলো সত্যি, তো মানে পজিটিভিটি থাকলেও সেখানে দুঃখ ছিল, মন খারাপ হওয়া ছিল। এখানে সব মানুষ মুখে হাসি নিয়ে বেরোবে, সেটাই আমার মানে ইচ্ছা। দর্শকদের বলবো 15ই মার্চ আপনাদের কাছের দূরের প্রেক্ষাগৃহে আমাদের ছবিটা আসছে তিলোত্তমা। সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুন, ভালো খারাপ যেমনই আপনার মনে হয় আপনারা জানান, পরবর্তী কাজটা আরও বেটার করতে পারবো। আর আপনারা ছবিটা দেখলে তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।